সিঙ্গাপুরের লোক পাঠাচ্ছেন। সিঙ্গাপুরের একজন লোক এখান থেকে যেতে আমার তথ্য মতে 12 থেকে 15 লাখ 16 লাখ টাকা খরচ যায়, কিন্তু প্রকৃত অর্থে সিঙ্গাপুরে যাইতে এরকম খরচ লাগে না। সর্বসাকুল্যে আমার যেটা ওভার হইলে 3 থেকে 3.5। প্রকৃত অর্থে বাংলাদেশে অনেক জায়গায় সিন্ডিকেট আছে এবং সেই সিন্ডিকেটে একেবারেই দেখা যায় আমলা থেকে রাজনীতিবিদ, গণমাধ্যম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত থাকে। বাংলাদেশের এখন যদি আপনি গণমাধ্যম দেখেন, ম্যাক্সিমাম গণমাধ্যমই কিন্তু বড় বড় কর্পোরেট হাউসের ব্যাকআপ হিসেবে কাজ করছে। সো সব জায়গায় কিন্তু এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ, এই বলয়, এইটা বাংলাদেশে আছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা বিশেষ করে আমি অ্যাজ এ আম জনতার প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছি, ছাত্রদের অধিকার আদায় আন্দোলন করেছি, একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে। সো অন্য অন্য জায়গায় কি হচ্ছে বা হবে সেটা আমি জানি না। আমার জায়গা থেকে আমি কিছু পরিবর্তন করতে চাই, সেখানে এই সিন্ডিকেট আমরা পরিবর্তন করতে চাই। ইতিমধ্যেই আমার অধীনস্থ বা আমার সাথে যারা কাজ করে তাদেরকে পরিষ্কারভাবে বলেছি, এইখানে আমরা কোনো ঘুষ খাবো না, কোনো অনিয়মকে প্রশ্রয় দেবো না, আপনারাও দিবেন না। হয়তো 4 মাসেই তো পরিবর্তন সম্ভব না, দীর্ঘদিনের একটা জঞ্জাল, সময় লাগবে। বাট আই থিঙ্ক সামনে অন্তত এই সেক্টরটা বিকশিত হওয়ার ক্ষেত্রে এই সিন্ডিকেট, অনিয়ম যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে এই মন্ত্রণালয় অন্যদেরকে পথ দেখাতে পারে। কিন্তু সিন্ডিকেটের কারণে এখন পর্যন্ত অতিরিক্ত অভিবাসন ব্যয় হয়ে যাচ্ছে না, যারা যেতে চান? বিশেষ করে ভিসার কারণেও যে সাময়িক বহিষ্কার আদেশের কথা বলা হয়, যে বা সাময়িক একটা ব্যান হয়, সেটাও তো তাদের বিরুদ্ধে অভিযোগের কারণে, বিশেষ করে যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের নানা রকমের করাপশনের অভিযোগ পাওয়া যায়। হ্যাঁ, ধরেন আপনি সিঙ্গাপুরের লোক পাঠাচ্ছেন, সিঙ্গাপুরের একজন লোক এখান থেকে যেতে আমার তথ্য মতে 12 থেকে 15 লাখ 16 লাখ টাকা খরচ যায়, কিন্তু প্রকৃত অর্থে সিঙ্গাপুরে যাইতে এরকম খরচ লাগে না। সর্বসাকুল্যে আমার যেটা ওভার হইলে 3 থেকে 3.5। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তাহলে আপনি নিচ্ছেন কত? 10 থেকে 12, 15-16 লাখ অ্যাভারেজ। তাহলে এই বাড়তি টাকাটা কে নিচ্ছে, কেন, কীভাবে নিচ্ছে? এখানে কিন্তু আমরাও কিছু করতে পারতেছি না, কারণ এটা ওই সিঙ্গাপুর 6টা কোম্পানিকে অথরাইজ করেছে যে তারা প্রশিক্ষণ দেবে। তো ওই প্রশিক্ষণ মানে আপনি সিঙ্গাপুর যাইতে হলে ওই কোম্পানিটা সিল সাপোর্ট আপনাকে নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু মনোপলি আছে। মালয়েশিয়া তো অনেক দিন ধরেই আপনার এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, অন্যান্য কিছু দেশেও কিছু শর্ট লিস্ট করে। এটা 2টা দিক আছে। একটা হচ্ছে পজিটিভ অর্থে, যে ওই দেশগুলো আপনার 3000 লাইসেন্স বা যাচাই বাছাই করা ওদের পক্ষে সম্ভব না, ওরা আপনার 8-10টা লাইসেন্স খোঁজখবর নিয়ে চিহ্নিত করেছে, সেটা একটা বিষয় হতে পারে। আর অনেক জায়গায় হচ্ছে মনোপলি করার জন্য কিছু লোক পয়সা খরচ করে একটা সিন্ডিকেট করে রাখে। আমরা এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আমরা কাজ করতেছি। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে গ্রেডিংটা যদি করতে পারি, তাহলে সব লাইসেন্সের জন্য যখন সুযোগটা ওপেন হয়ে যাবে, তখন আর কেউ এই আপনার মনোপলি বা এই আপনার এককভাবে নিয়ন্ত্রণ সিন্ডিকেট এটা করতে পারবে না। যারা রিক্রুটিং এজেন্সি কাজ করছে, আপনাকে মনে হয় যে যথেষ্ট পরিমাণে রয়েছে, নাকি দরকারের থেকে বেশি আছে? গ্রেডিং করতে গেলে কি এমন হয়েছে যে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দাখিল হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়ার কোনো পরিকল্পনা আছে আপনাদের? এখানে ওই যে ধরেন আমাদের 35 লাখ টাকা একটা লাইসেন্সে এগেনস্টে জামানত থাকে। তো ধরেন একজনে এই স্ক্যাম করে কিংবা একটা প্রতারণা করে গ্রুপ নিয়ে সে 20 জন নিয়ে যাবে, 50 জন নিয়ে যাবে, ইউরোপ নিয়ে যাবে 15-20 লাখ টাকা করে। তো তাহলে 35 লাখ টাকা 3 জনের কাছে যদি আপনার 10 লাখ টাকা করে সে ওইভাবে ভাগাই নিতে পারে, 30 লাখ টাকা হয়ে যায়। তাহলে ধরেন যদি সে 100 জনকে নিয়ে তার লাইসেন্স বাতিল হয়, তাহলে তো তার সমস্যা নেই, টাকা তো সে আগে উঠাই নিয়েছে। তো এখানেও এই ধরনের একটা বিষয় আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছি এখন, জেলা উপজেলা পর্যায়ে যতটুকু পারি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, নিরাপদ এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রে, রেগুলার মাইগ্রেশনের ক্ষেত্রে, এবং এই প্রতারণায় স্ক্যামের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক আইনগত শক্ত পদক্ষেপের মাধ্যমে যেন এখান থেকে কিছুটা নিবৃত্ত করতে পারি। বৈদেশিক কর্মসংস্থান এবং নিরাপদ অভিবাসন নিয়ে আপনারা বলছিলেন যে দালালের দৌরত্ব কমাতে বা সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, যে কম খরচে তারা নিরাপদ অভিবাসনে যেতে পারবেন বা কর্মসংস্থানে খোঁজ করতে পারবেন, কিন্তু সেই বিষয়গুলো জানানোর পরও দেখা যায় যে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা, তারা দালালের খপ্পরে পড়ছেন।
এই ব্যাপারে একটা কমন অভিযোগ বা নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় যে তারা এই বিষয়গুলো সম্পর্কে জানেনই না যে সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ বা সুবিধাগুলো রয়েছে। এই ব্যাপারে আপনার মন্ত্রণালয় কি পরিকল্পনা করে যে তারা কিভাবে আপনারা প্রান্তিক জনগণের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিবেন? আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে 3টা জায়গায় প্রায়োরিটিতে আমাদের কাজ করা উচিত। এক নম্বর হচ্ছে আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তাদের স্কিল ম্যান পাওয়ার বাইরে পাঠানো এবং তাদের অবশ্যই এই যে একটা গলা কাটা অভিবাসন ব্যয় বা খরচ হচ্ছে এইটা হ্রাস টেনে ধরা। দ্বিতীয়ত হচ্ছে আপনার যারা যাচ্ছে তাদের একটা ওয়েলফেয়ার নিশ্চিত করা। তো এই বিশেষ করে অভিবাসন ব্যয় কমানো, তাদের ওয়েলফেয়ার নিশ্চিত করা, স্কিল ম্যান পাওয়ার পাঠানো, এই 3টা জায়গায় প্রায়োরিটি দিয়ে কাজ করা এই মন্ত্রণালয়ের দরকার। সেটা উপলব্ধি করে আমরা সেই অনুযায়ী কিছু পদক্ষেপ নিচ্ছি। স্কিল ম্যান পাওয়ার পাঠানোর জন্য আমাদের মন্ত্রণালয়ের অধীনে প্রায় 110টা টিটিসি বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, কিন্তু প্রকৃত অর্থে সবগুলো এইভাবে সক্ষম না যে লোকজনকে ট্রেন করার জন্য। তো আমরা কিছু প্রতিষ্ঠানকে আপনার রোল মডেল করার জন্য আপনার তাদেরকে সক্ষম করার জন্য একটা টার্গেট নিয়েছি এই অর্থ বছরে। পর্যায়ক্রমে সবগুলোকে এইভাবে ওয়েল ইকুইপড করা হবে যেন সেখানে সব ধরনের ট্রেনিং, এখন প্রায় 55টা ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়, পর্যায়ক্রমে সেটি বাড়ানো হবে যেন তারা একটা ন্যূনতম একটা স্কিল নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত এই অভিবাসন ব্যয় যেটা 2017 সালে একটা আপনার খরচের খসড়া আছে, মন্ত্রণালয়ে দেওয়া আছে, কিন্তু সেটা প্রকৃত অর্থে ওইভাবে ফলো করা হয় না। বিশেষ করে এই যে আপনার যারা প্রতারিত হয় বা এই যে দালালের দৌরত্ব বন্ধ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের যে সরকারি অর্গানোগ্রাম আছে সেটাকে ব্যবহার করে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, ডিসি, উপজেলা পর্যায়ে ইউনো, ওনাদেরকে সম্পৃক্ত করে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের মাধ্যমে বৈধ নিরাপদ অভিবাসনের জন্য একটা ক্যাম্পেইন করা এবং এই প্রতারণায় কিংবা অবৈধভাবে যেন তারা দেশের বাইরে না যায় এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে এখন আমি নিজেই মাঝে মাঝে আপনার নিরুপায় হয়ে যাই, কারণ আমার কাছে বলে যে ভাই আমি সৌদি যাব, কোন লাইসেন্স ভালো বা কোন রিক্রুটিং এজেন্সি ভালো আমাদের একটু নাম বলেন, বা আমি ইউরোপ যেতে চাই ভাই একটা ভালো রিক্রুটিং এজেন্সির ঠিকানা দেন। এখন প্রকৃত হচ্ছে আমি তো ওইভাবে কোন এজেন্সিকে আমি রেফার করব। প্রথম কথা হচ্ছে আমি পারি না একটা লাইসেন্সের নাম বলে দেওয়াটা, কারণ এটা অনেক সময় ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট হচ্ছে, তাহলে আমি এটির মধ্যে ফেভার করতেছি।